গাছেদের শরীরে অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে জিঙ্ক হলো একটা অত্যন্ত ভীষণ গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট। এই জিঙ্ক মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদেরকে চাষের ক্ষেত্রে অবশ্যই প্রয়োগ করতে হবে। সেটা জিঙ্ক সালফেট রূপে হতে পারে বা চিলেটেড জিঙ্ক রূপে, যেটা বর্তমানে উঠেছে বাজারে এবং ব্যাপক বিক্রি, সেই চিলেটেড জিঙ্ক রূপেও আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা জিঙ্ক সালফেট রূপে হয় মাটিতে প্রয়োগ করব জমি তৈরির সময়, অথবা আমরা চিলেটেড জিঙ্ক রূপে আমরা ফলিয়ার স্প্রে হিসেবে স্প্রে করে দেব। আমেরিকার মিনেসোটা ইউনিভার্সিটি থেকে বলা হচ্ছে যে যখন দেখবেন আপনার জমিতে ফসলের পর্যাপ্ত উৎপাদন হচ্ছে কোনো রকম এক্সট্রা মাইক্রোনিউট্রিয়েন্ট ছাড়া, তাহলে আপনাকে বুঝতে হবে সেই জমিতে আপনার জিঙ্কের পর্যাপ্ত সাপ্লাই রয়েছে। যখন দেখবেন আপনার জমিতে পর্যাপ্ত উৎপাদন আসছে না, গাছ তাড়াতাড়ি মরে যাচ্ছে, তাড়াতাড়ি হলুদ হয়ে যাচ্ছে, গাছের শিরা হলুদ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আপনার ফসলের বার্ধক্য চলে আসছে, এবং পাতার মধ্যে ক্লোরোসিস রোগ দেখা যাচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার জমিতে পর্যাপ্ত জিঙ্কের ফসলে কিন্তু আমাদেরকে জিঙ্ক প্রয়োগ করতেই হবে। জিঙ্ক সালফেট রূপেই দিন আর চিলেটেড জিঙ্ক রূপেই দিন না কেন। এই যে গাছেরা এই জিঙ্ককে যখন শোষণ করে, সেটা কিন্তু আপনার জিঙ্ক সালফেটকেই শোষণ করতে পারে না। জিঙ্কের যে আয়ন রয়েছে Zn2+, যে আয়ন রয়েছে সেই আয়ন রূপে শোষণ করে, অথবা চিলেটেড ফর্মে যে ডাইরেক্ট যে জিঙ্ক আমরা স্প্রে করি সেটাকেও তারা ডাইরেক্টলি শোষণ করতে পারে। কি কাজ করে, কীভাবে কাজ করে ইত্যাদি। এই যে জিঙ্ক হচ্ছে গাছের শরীরে 100টারও বেশি এনজাইম রয়েছে, যেগুলো গাছের শারীরিক যে মেটাবলিক ক্রিয়াগুলো রয়েছে, ফিজিক্যাল যে মেটাবলিক রিয়াকশানগুলো রয়েছে সেগুলোকে চালাতে সাহায্য করে। এবং এর যে 100টারও বেশি যে এনজাইমস রয়েছে, এই এনজাইমসগুলোর মধ্যে জিঙ্ক আয়ন বর্তমান। তাহলে বুঝতেই পারছেন যে জিঙ্ক ছাড়া একটা গাছ তার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপগুলোকে একেবারেই ঠিকঠাকভাবে করতে পারবে না। যেমন সালোকসংশ্লেষ করে যে কার্বোহাইড্রেট উৎপাদন করে গাছ, সেটা করতে পারবে না। প্রোটিন তৈরি করতে পারবে না, গাছে ক্লোরোফিল উৎপাদন হবে না। তাহলে এই সমস্ত অতি গুরুত্বপূর্ণ কাজগুলো যদি গাছ ঠিকঠাকভাবে না করতে পারে, তাহলে কী হবে, গাছের টোটাল যে মেটাবলিক রিয়াকশানগুলো বেকার হয়ে যাবে, গাছ তাড়াতাড়ি মরে যাবে, অল্প দিনে বার্ধক্য চলে আসবে, আপনাকে ভালো প্রোডাকশান দিতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে গাছের যে ভেজিটেটিভ গ্রোথ, কাণ্ড, শাখা প্রশাখা, মূলের দারুণ বৃদ্ধির জন্য জিঙ্কের প্রয়োজন রয়েছে, এবং পাশাপাশি যে কোনো মেটাবলিক রিয়াকশানগুলোকে চালাতেও জিঙ্কের অবধারিত প্রয়োজন রয়েছে। তাহলে অনর্গল যদি আমরা জিঙ্ক সাপ্লাইটা গাছকে দিতে পারি, তাহলে আমাদেরকে উন্নত প্রোডাকশান সেই গাছ বা সেই ফসল অনায়াসে দিতে পারবে। জিঙ্ক যেমন পাতার ক্লোরোফিলকে বাড়ায়, তার পাশাপাশি ফলের আকার, পাতার আকার, পাতার যে উজ্জ্বলতা বা গাছের যে উজ্জ্বলতাটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। পাশাপাশি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেগুলো আমরা যে সমস্ত হরমোনসগুলো রয়েছে, যে সমস্ত বৃদ্ধি সহায়ক হরমোনসগুলো গাছের রয়েছে, সেগুলোকে খুব ভালোভাবে সাপ্লাই করতে সাহায্য করে এই জিঙ্ক। তবে দেখা গেছে যে অতিরিক্ত ফসফরাস বা ফসফেট সারের প্রয়োগ করলে মাটিতে জিঙ্কের অভাব সৃষ্টি হতে পারে। আবার এক্সেসিভ জিঙ্ক যদি মাটিতে আমরা অ্যাপ্লাই করি বা গাছের উপরে ফলিয়ার স্প্রে করি, সেক্ষেত্রে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। তাহলে কি হচ্ছে, অতিরিক্ত জিঙ্কের প্রভাবে গাছের আবার প্রোটিন তৈরি বা প্রোটিন সংশ্লেষ যে প্রক্রিয়া, সেটাও ব্যাহত হতে পারে। এই জিঙ্ক বা দস্তার অভাবে গাছের পাতাগুলো তামাটে বা বিবর্ণ হয়ে যাবে, পাতা ছোট হয়ে যাবে এবং নতুন পাতার যে গোড়ার দিকটা বিবর্ণ হতে দেখা যাবে। আর বিশেষ করে যে অন্তঃশিরাগুলি রয়েছে সেগুলো আস্তে আস্তে বিবর্ণ হয়ে যাবে বা হলদেটে হয়ে যাবে। সালফেটকে প্রয়োগ করেন, তাহলে তার মধ্যে আপনি 33% জিঙ্ক পাবেন এবং 15% সালফারকেও আপনি পেয়ে যাবেন। তাহলে জিঙ্ক এবং সালফার উভয়েরই প্রয়োজনীয়তাটা কিছুটা আপনার জমিতে মিটে যাবে। জিঙ্ক সালফেটকে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন? জিঙ্ক সালফেটকে আপনারা জমি তৈরির সময়তে অ্যাপ্লাই করতে পারেন এবং ফলিয়ার স্প্রে হিসেবেও আপনারা জমিতে স্প্রে করতে পারেন। জমি তৈরির সময় যদি আপনারা জিঙ্ক প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনাকে 8 থেকে 10 কেজি জিঙ্ক সালফেট ব্যবহার করতে হবে প্রতি একরে। এবং যদি আপনি লিকুইড স্প্রে হিসেবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে জিঙ্ক সালফেটকে আপনি 2 থেকে 3 গ্রাম সঙ্গে ইউরিয়া 10 গ্রাম মিশিয়ে 1 লিটার জলে গুলে আপনি স্প্রে করতে পারেন। এই জিঙ্ক সালফেট আপনারা যখন প্রয়োগ করবেন, 2 থেকে 3 বার আপনাকে ফলিয়ার স্প্রে হিসেবে অ্যাপ্লাই করতে হবে। এক হচ্ছে গাছের ভেজিটেটিভ গ্রোথ পর্যায়ে একবার, ফল ধরার আগে একবার, ফল ধরার পরে একবার। মোটামুটি এই যে গ্যাপটা যেন 20 থেকে 25 দিনের একটা গ্যাপ থাকে। এরপর আমরা বলবো চিলেটের যে জিঙ্ক, যেটা এখন বর্তমানে বাজারে বেশি বিক্রি হয়, এবং জিঙ্ক সালফেটের পুরোটা গাছ পায় না, অনেকটা নষ্ট হয়। কিন্তু চিলেটের জিঙ্কের ম্যাক্সিমামটাই, প্রায় আপনি ধরতে পারেন 100%ই গাছ কিন্তু নিয়ে নিতে পারে।
এক্ষেত্রে আমরা ইডিটিএ 12% যে জিঙ্ক আমরা সেটাকে ব্যবহার করব ফলিয়ার স্প্রে হিসেবে। এটাকেও আমরা ফসলে 3 বার, ভেজিটেটিভ গ্রোথ পর্যায়ে একবার, প্রি ফ্লাওয়ারিং স্টেজ ফুল আসার আগে এবং পোস্ট ফ্লাওয়ারিং স্টেজ মানে ফুলের পরে যখন ফল আসছে তখন আমরা এটাকে ব্যবহার করব। মানে 3টে ধাপে আমরা জিঙ্কে, চিলেটেড জিঙ্কে ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, এই অতি আবশ্যিক প্রয়োজনীয় যে জিঙ্ক, অবশ্যই আপনি আপনার ফসলে, আপনার যে কোনো ফসলে, সেটা আপনার সবজিবর্গীয় হতে পারে, কন্দ জাতীয় হতে পারে, মানে আলু পেঁয়াজ থেকে শুরু করে আপনার রাঙা আলু, বিট গাজর থেকে শুরু করে এমনকি শস্য জাতীয় চাল, ধান, গম, যব, ভুট্টা, ফলে পর্যন্ত সমস্ত রকমের আম, জাম, লিচু, সমস্ত আঙুর ইত্যাদি সমস্ত ফসলে আপনি জিঙ্কে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে জিঙ্কের অভাব থেকে আপনি আপনার গাছকে বাঁচাতে পারবেন। ফ্রেন্ডস, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন। থ্যাংক ইউ।